বিভিন্ন জেলায় হাট বাজার এবং শপিং মলে ব্যাপক জনসমাগম, অবাধে চলছে যানবাহন, সব জায়গাতেই স্বাস্থ্যবিধি উপেক্ষা। দেশে ৮৬ ভাগই নতুন ধরনের করোনা, দাবি গবেষকদের। সাউথ আফ্রিকার ধরন পাওয়া গেছে ৮৪ ভাগ। হেফাজতের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ায় ২ সপ্তাহ ধরে বন্ধ টিকা কর্মসূচি, চিকিৎসা সেবা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় মানুষ। এবং কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে ভেসে এসেছে আরেকটি মৃতদেহ, শরীরে আঘাতের চিহ্ন, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত। সমগ্র বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি মাহমুদা মমতা। আপনাদের শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। লকডাউনের ষষ্ঠ দিনেও রাজধানীতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। গণপরিবহনের পর দোকান, শপিং মল খোলায় অনেকটাই আগের চিত্রে ফিরে আসে রাজধানী। এমন লকডাউন করোনা রোধে তেমন কোনো কাজে আসছে না বলে মনে করছেন নগরবাসী। ঢাকার প্রবেশমুখ আমিনবাজার গাবতলীর চিত্র এটি। বিধিনিষেধের কারণে সব যানবাহন ঢাকায় প্রবেশ করতে না পারায় অনেক দূর হেঁটে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। আবার যেসব যানবাহন ঢাকায় প্রবেশ করছে সেগুলোকে পাড়ি দিতে হচ্ছে লম্বা যানজট। সাধারণ মানুষের মতে এমন লকডাউন যাত্রাপথে বাড়িয়েছে ভোগান্তি। এখন কষ্ট কত রাস্তা হাইটে যেতেছি, যাইতে হবে আমার জীবিকার জন্য আমার যাইতেই হবে। আসলে লকডাউনও হচ্ছে না, মানে স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। মাঝখানে দিনমজুর যারা খেটে খাওয়া মানুষ যারা, তারা আছে বিপদে। এদিকে স্বাস্থ্যবিধি মানা শর্তে দোকান খোলার অনুমতি পেলেও বেশিরভাগ দোকান মার্কেটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। শারীরিক দূরত্ব না মেনে আবার অনেক বিক্রেতা মাস্ক না পরেই করছেন বেচাকেনা। মাস্ক পরলে আমরা ডাক দিতে পারি না, বুঝলেন, ডাক দিলে মানুষ শুনে না। গরমের বাপের কারণে আরো কাজ সর্দি বেশি হয়, এই জন্য মাস্ক সবসময় পরে থাকা যায় না। নিউ মার্কেট সহ বিভিন্ন দোকানে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। অনেক ক্রেতার মধ্যেও দেখা গেছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা। দমটা আটকে আসে, তো এই জন্য একটু ফাঁকা করি, আবার পরে দিয়ে ঢেকে দিই। মানুষের মাঝে যে একটা আতঙ্ক থাকার কথা, সেই রকম কোনো কিছুই নেই। স্বাভাবিক দিনে যেভাবে হয় সেভাবেই কেনাকাটা চলতেছে। লকডাউন আবারও বাড়ার ঘোষণায় মার্কেটে ক্রেতার চাপ বেড়েছে বলে মনে করেন বিক্রেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, শপিং মল খোলার কথা থাকলেও দেশের বেশিরভাগ জায়গায় মানা হচ্ছে না সেই নিয়ম। লকডাউনের ষষ্ঠ দিনে দেশের বিভিন্ন স্থানের হাট বাজারে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। মাস্ক পরা, এমনকি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারেও দেখা গেছে অনীহা। রাস্তায় সব ধরনের পরিবহন চলছে অবাধে। 14 তারিখ থেকে আসছে কঠোর লকডাউন। এমন খবরে সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করে চট্টগ্রাম নিউ মার্কেট ও আশপাশ এলাকায়। পহেলা বৈশাখ আর রমজান সামনে রেখে চাহিদার চেয়ে বাড়তি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা। তবে স্বাস্থ্যবিধি মেনেই দোকানপাট খোলা হয়েছে বলছেন ব্যবসায়ীরা। রমজানের মানুষ 3 মাসের প্রস্তুতি থাকে, সব মানুষ এই 3 মাসকে 1 মাসের মধ্যে নিয়ে আসছে। 14 তারিখ থেকে যেহেতু বন্ধ হয়ে যাবে, কাস্টমার আগেভাগে বাজার করে ফেলতেছে, সেই জন্য কাস্টমার সমাগম বেশি। ক্রেতা সমাগম দেখা যায় রাজশাহী নগরীর আরডিএ মার্কেটেও। তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সবার মাঝেই দেখা গেছে অনীহা। লকডাউন যেহেতু আপনার সামনে মঙ্গলবার থেকে হয়ে যাবে, এই জন্য মানুষটা এই সময়ের মধ্যে ব্যস্ততার সহিত আপনার কেনাকাটা করছে আর কি। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতেছি, কিন্তু কাস্টমার তো একটু গ্যাঞ্জামে চলে আসছে। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার ঘোষণার পর থেকে খুলতে শুরু করে রংপুরের বিভিন্ন মার্কেট। ফুটপাত দখল করে চলতে থাকে বেচাকেনা। বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় মানুষের ঢল। কঠোর লকডাউন ঘোষণা করেছে, এই কারণে আমরা অগ্রিম কেনাকাটা করা নিয়ে আমরা ব্যস্ত। গরম লাগে, আমার মুখে দিলে অনেক সময় গরম লাগে, আমার বিরক্তি ভাব মনে হয়। কয়েকদিন বন্ধ থাকার পর দোকানপাট খুলে দেয় কয়েক গুণ ভিড় বেড়েছে মানিকগঞ্জের বিভিন্ন বিপণী বিতান আর কাঁচা বাজারে। যানবাহনও চলাচল করছে করোনার স্বাস্থ্যবিধি না মেনে। ভাবছে যে সামনে লকডাউন হবে, আর কেনাকাটা করতে পারবে কিনা, সেক্ষেত্রে অনেক কেনাকাটার চাপটা একটু বাড়ছে। আমরা গত ঈদেও ব্যবসা করতে পারি নাই, এইবারও আমরা মালমূল উঠাইছি, অনেক টাকা ঋণ হয়ে। অন্য দিনের মতো ঢিলেঢালা লকডাউন চলছে খুলনায়। স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা থাকলেও বেশিরভাগ মানুষের মুখে নেই মাস্ক, মানছে না স্বাস্থ্যবিধি। এদিকে কিছু কিছু জেলায় প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও মানুষের মধ্যে সচেতনতা বাড়েনি খুব একটা। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এই নিয়ে আরো জানাতে এবার সিলেট এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে এই সিলেটের পরিস্থিতি জানাবেন মঞ্জুর আহমেদ। মঞ্জুর, লকডাউন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ কেমন দেখছেন? যেহেতু ঢিলেঢালা লকডাউন এবং শপিংগুলো সব খুলে দেওয়া হয়েছে, সার্বিকভাবে স্বাস্থ্যবিধি আসলে কোন পর্যায়ে পালন করা হচ্ছে, কতটুকু কি আসলে? দেখুন, প্রথম দিন থেকে কিন্তু লকডাউন ঢিলেঢালাভাবেই কিন্তু পালিত হচ্ছে সিলেটে। আমরা দেখেছি যে প্রথমে দু একদিন প্রশাসনের কিছু নজরদারি ছিল, কিছু তৎপরতা ছিল। এই মুহূর্তে এসে কিন্তু সেটাও ঢিলেঢালা ভাব রূপ নিয়েছে। আমি আপনাকে যদি দেখাই, সিলেটের যে শপিং মলগুলো কিন্তু আপনি জানেন যে খুলে দেওয়া হচ্ছে এবং সীমিত পরিসরে সবাইকে বলা হয়েছে যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে তারা শপিং মলগুলোতে ক্রেতারা আসবেন, বিক্রেতারাও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কিন্তু সিলেটের কোনো মার্কেটে আমরা একেবারে যে পুরোপুরি স্বাস্থ্যবিধিটা মানা হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। বিশেষ করে যেসব মার্কেটগুলোতে মানুষের সমাগম ঘটছে, অনেকেই কিন্তু মাস্ক পরছেন না। আবার বিক্রেতাদের অনেকের আমরা দেখেছি যে সেই শর্তেই আসলে বলেছিলেন যে তারা স্বাস্থ্যবিধি মানানোর চেষ্টা করবেন, মার্কেটগুলোতে সেই ব্যবস্থা করবেন। সেটি তারা কি বলছেন এই বিষয়ে? আসলে প্রশাসন কিন্তু প্রথম দিকে আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছিল, স্বাস্থ্যবিধি মানাতে মানুষকে জরিমানা করেছিল, কিন্তু মানুষ কিন্তু আসলে সেভাবে কিন্তু তারা সচেতন হচ্ছে না। আসলে সবাই কিন্তু মাস্ক ব্যবহার করছে না। সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের একটা বড় দায় রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বারবার যে আসলে তাদের যে সীমিত পরিসরে যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়, সবার কাছে যাওয়াও পৌঁছানোও সম্ভব হয় না। সে কারণে আসলে সবাইকে আসলে প্রথমেই কিন্তু সবার একটি কথাই যে মানুষকে সচেতন হতে হবে, কিন্তু মানুষ আমরা একেবারে দেখতে পাচ্ছি যে সচেতন না। যারা কিন্তু বিভিন্ন মার্কেটে কেনাকাটা করতে আসছেন তারাও কিন্তু সচেতনভাবে আসছেন না, তারা মাস্ক ব্যবহার না করেই চলে আসছেন মার্কেটে। সেক্ষেত্রে প্রশাসনের তদারকিও থাকছে কি? আর প্রশাসনও তো অনেকটা ঢিলেঢালাভাবে সেখানে ছেড়ে দিয়েছেন। আসলে প্রশাসনের তদারকি তেমন একটা নেই সেটা বলা যায়, কারণ আমরা যে সিলেটের যে ব্যস্ততম এলাকাগুলো যেগুলো আছে, বিশেষ করে জিন্দাবাজার, বন্দরবাজার, এসব এলাকাতেও আমরা দেখেছি যে প্রশাসনের তৎপরতা তেমন একটা নেই। সে কারণে কিন্তু মানুষের মধ্যে একটা উদাসীন ভাব চলে আসছে। গত 24 ঘন্টায়ও কিন্তু সিলেটে রেকর্ড সংখ্যক 195 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং একজন মারা গেছেন। সেটা কিন্তু যে গত এক মাসের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা, এটা আমাদের জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগ বলছে যে প্রশাসন আসলে তাদের নজরদারিটা বাড়াতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। মানুষ যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ কিন্তু করোনার যে সংক্রমণ সেটা কিন্তু রোধ করা যাবে না। মঞ্জুর, আপনি আমাদের সঙ্গে থাকেন। আমরা এবারে চলে যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী আহসান রিটনের কাছে। আর রিটন, আপনি শুনছিলেন সিলেটের কি পরিস্থিতি? যেটি জানতে চাই, এই যে আরেকটি লকডাউনের ঘোষণা এসেছে এবং বলা হচ্ছে কঠোর লকডাউন হবে, সেটির কারণে কি আরো ভিড় বাড়ছে শপিং মলগুলোতে? সেটির একটি চাপ কি আপনার চোখে পড়েছে কিনা? দেখুন, গত কয়েকদিন আগে যে লকডাউনটি শুরু হলো সেটি আসলে অনেকটাই শুরুর দিন থেকে আমরা আসলে অনেকটা ঢিলেঢালা ভাব পরিলক্ষিত করেছি। পরবর্তীতে যখন গণপরিবহনগুলো চলতে দেওয়া হলো এবং শপিং কমপ্লেক্সগুলো গতকালকে থেকে খুলে দেওয়া হয়েছে, তখন থেকে আসলে দৃশ্যমান যে লকডাউন তার কোনো কিছুই আমরা আসলে দেখছি না। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের একটি বিপণী বিতানে। এখানে আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে আপনি জানেন যে 14 তারিখ থেকে যে এক সপ্তাহের জন্য যে কঠোর লকডাউন দেওয়ার যে ঘোষণাটি এসছে, এরপর থেকে আমরা দেখেছি নগরীর প্রতিটি শপিং মলে আসলে মানুষের এক ধরনের উচ্চ করা ভিড় পরিলক্ষিত হচ্ছে। চট্টগ্রামের যে সমস্ত শপিং সেন্টারগুলো রয়েছে, প্রতিটি বাজারেই এখন আসলে মানুষের ঈদের জন্য যে কেনাকাটার সেটির একটি প্রবল চাপ আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টি নিয়ে আমরা আসলে বেশ কয়েকটি মার্কেটের যারা পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছে। তারা বলছে যে আসলে যেহেতু লকডাউন, করোনার কারণে লকডাউনটা সরকার দিয়েছে সংগত কারণে তাদেরকেও সেটি মানা ছাড়া কোনো উপায় নেই। তবে সীমিত পরিসরে যে কদিন মার্কেটগুলো খোলা রাখা হয়েছে সেই দিনগুলোতে যাতে মানুষ স্বস্তিভাবে শান্তিপূর্ণভাবে পরিস্থিতিতে তারা যাতে শপিং করতে পারে, অর্থাৎ শপিং করতে এসে কোনোভাবেই যাতে কেউ করোনা আক্রান্ত না হয় সেই জন্য এই দ্বিতীয় লকডাউনের আগে আসলে এই মানুষের ভিড় একটি সংক্রমণের আশঙ্কা আরো বাড়িয়ে দিয়েছে, যেটি আসলে বিশেষজ্ঞরা বলছেন। চট্টগ্রামে আজকে কি পরিস্থিতি করোনা আক্রান্তের এবং সার্বিকভাবে কতটুকু প্রস্তুত এই আক্রান্তের সংখ্যা সামাল দেওয়ার জন্য? দেখুন, এই পর্যন্ত চট্টগ্রামে 43,568 জন মানুষ করোনা আক্রান্ত হয়েছে এবং এই পর্যন্ত 380 জন
মানুষ নগরী এবং আশপাশের যে উপজেলাগুলো রয়েছে সেখানে মারা গেছেন। আমরা যে বিষয়টি দেখছি সেটি হচ্ছে আসলে করোনা আক্রান্তের যে হার সেটি আসলে প্রতিনিয়ত বাড়ছে এবং আমরা এখন থেকে সপ্তাহ দুয়েক আগেও দেখেছিলাম যে করোনা সংক্রান্তের হার ছিল 10 থেকে 11%, এখন সেটি দাঁড়িয়েছে 20 থেকে 21% এবং প্রতিনিয়ত এটি বাড়ছে। এটি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে যে নজরদারি এবং যে তদারকিটুকু করা হচ্ছে আমাদের কাছে সেটিও খুব বেশি বলে মনে হচ্ছে। এবং এখানে যারা করোনা নিয়ে কাজ করছেন তারা বলছেন আসলে প্রশাসনের পক্ষ থেকে যে নজরদারি সেটি আসলে আরও বেশি বাড়ানো উচিত, নয়তো আসলে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখন যে পরিস্থিতি তাতেই আমাদের কাছে মনে হয়েছে এটি আসলে এক ধরনের নিয়ন্ত্রণহীন হয়ে গেছে এবং সেই বিষয়টিকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে আসলে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি যেমন বাড়াতে হবে, পাশাপাশি আসলে মানুষের মধ্যে যে সচেতনতা সেটি যদি নিজ থেকে যদি না আসে তাহলে আসলে কিছু করা যাবে না বলে দেখতে পাচ্ছি যে আসলে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করা হচ্ছে, কিন্তু যে সামাজিক দূরত্ব 3 ফুট দূরত্ব সেটি কিন্তু আমরা চোখে পড়ছে না। একেবারেই গাদাগাদি করে তারা ঢুকছেন, হয়তো স্যানিটাইজার নিচ্ছেন বা মাস্ক পরছেন, কিন্তু আসলে সামাজিক যে দূরত্ব সেটি তারা মানছেন না। রিটন এবং মঞ্জুর, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে বেশি তথ্য দেওয়ার জন্য। দেশে করোনায় আরো 77 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 53 জন এবং নারী 24 জনের। মোট প্রাণহানি হয়েছে 9661 জনের। 243টি ল্যাবে 24 ঘন্টায় 26,077 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 5,343 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.49%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6,78,937 জনের। সুস্থ হয়েছেন আরও 3,837 জন। এই নিয়ে মোট সুস্থ 5,72,378 জন। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 74 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে গতকাল গভীর রাতে তাকে ইম্পালস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার কর্মজীবনে 2004 সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক ছিলেন। এছাড়াও বিখ্যাত মার্কিন সাময়িকী নিউজ উইকের বাংলাদেশ প্রতিনিধি ছিলেন তিনি। এর বাইরে চিরকুমার হাসান শাহরিয়ার ডেইলি সানের সম্পাদক, পিপলস ভিউয়ের উপদেষ্টা সম্পাদক ছাড়াও পাকিস্তানের দৈনিক ডনের বাংলাদেশ প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। দেখছেন সমগ্র বাংলাদেশ। জানিয়ে দিচ্ছি পরের খবরগুলো। দেশের 86% নতুন ধরনের করোনা। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের গবেষণায় জানা গেছে নতুন ধরনের মধ্যে সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট পাওয়া গেছে 84%। এতে টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলেও বিশেষজ্ঞরা বলছেন অক্সফোর্ডের টিকা সংক্রমণের জটিলতা এবং মৃত্যুহার কমায়। বহুরূপী করোনা ভাইরাস ধরন বদলাচ্ছে দিনে দিনে। গবেষকেরা বলছেন যুক্তরাজ্য, সাউথ আফ্রিকা ও ব্রাজিলে শনাক্ত করোনার নতুন ধরন সবচেয়ে ভয়ঙ্কর। এটির সংক্রমণ সক্ষমতা ও জটিলতা অনেক বেশি। করোনার গতি প্রকৃতি জানতে এ পর্যন্ত 185টি জেনোম সিকোয়েন্স করেছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। তারা জানাচ্ছে গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্যের ধরন, এবছরের জানুয়ারিতে সাউথ আফ্রিকার ধরন শনাক্ত হয়। সবশেষ মার্চে 22 নমুনার জেনোম সিকোয়েন্স করে 19টিতে করোনার নতুন ধরন পাওয়া যায়। এর মধ্যে 16টি সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট। এই ধরন শনাক্ত হয়েছে ঢাকার বাইরেও। এদিকে আইসিডিডিআরবির গবেষণাতেও সাউথ আফ্রিকার ধরন পাওয়া গেছে 81%। সাউথ আফ্রিকাটাও কিন্তু অনেক বেশি বিস্তার ঘটাচ্ছে, আর একই সময় সে একটু ভেরুলেন্ট আছে। এখন এই যে ব্যাপারগুলো সেগুলিকে মনে রেখে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশে গত এক সপ্তাহেই 50,000 করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 400-র বেশি। এই ভয়াবহতার জন্য নতুন ধরন কতটা দায়ী তা জানতে পরীক্ষা করা নমুনার কমপক্ষে 5 ভাগের জেনোম সিকোয়েন্স করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কোনো অর্থই বহন করে না যতক্ষণ ওই ভ্যারিয়েন্টটি এই দেশের মানুষকে কি করে সেটি প্রমাণিত না হয়। ওই কত ভাগ মৃত্যু হয়, কত ভাগ ভেন্টিলেশন লাগে, কত % অক্সিজেন স্যাচুরেশন লাগে, সেটা কতদিনের মাথায় ঘটে। এই অজস্র যেগুলো মূলত মানুষের প্রাণ রক্ষার সঙ্গে এবং চিকিৎসার সঙ্গে জড়িত প্রশ্ন, সেগুলোর উত্তর দিতে হলে আরটিপিসিআর, জেনোম সিকোয়েন্সিং এবং হসপিটাল ট্রিটমেন্ট এই পুরোটা লিঙ্কড হতে হবে। সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্টে করোনা টিকার কার্যকারিতা নিয়েও শুরু হয়েছে আলোচনা। চিকিৎসকেরা বলছেন
টিকা অবশ্যই নিতে হবে, এতে রোগের জটিলতা ও মৃত্যু ঝুঁকি কমে। ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন দেওয়া হচ্ছে একটি কারণ, এটা মূলত মৃত্যু বন্ধ করে দেয়, অলমোস্ট শূন্যের কোটায় নামিয়ে দেয়। হাসপাতালে গুরুতর হওয়ার সংখ্যা 90% কমিয়ে দেবে বা 80% কমিয়ে দেয়। এটা ভ্যারিয়েন্ট টু ভ্যারিয়েন্ট কিছু পার্থক্য হয়, কিন্তু এটা হাসপাতালে ভর্তি গুরুতর হওয়াটা কমিয়ে দেয়। করোনার নতুন ধরন এরই মধ্যে ছড়িয়েছে 100-র বেশি দেশে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ায় 2 সপ্তাহ ধরে বন্ধ টিকাদান কর্মসূচি। পৌরসভায় টিকা কার্যক্রমের অফিসে থাকা 3 মাসের ঔষধ পুড়ে যাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। শহরের চিকিৎসা সেবা পাওয়া মানুষেরাও পড়েছে দুশ্চিন্তায়। ব্রাহ্মণবাড়িয়ায় গত 26 মার্চ থেকে 3 দিন ধরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের তাণ্ডব, ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন এখনও শহর জুড়ে। বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্যান্য সেবা কার্যক্রমের পাশাপাশি থমকে আছে পৌর এলাকার টিকাদান কার্যক্রমও। পৌর ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিচতলায় থাকা সিভিল সার্জন অফিস ও মেডিকেল অফিসারের কক্ষটি পুরোপুরি ছাই হয়ে যায়। এতে ওষুধ, 2টি ভেন্টিলেটর, অফিসের এসি সহ ক্ষতির পরিমাণ অন্তত 82 লাখ টাকা। পৌর কর্মকর্তারা জানান, আগুনে পৌরসভার টিকা কার্যক্রমে অফিসে থাকা 6টি ফ্রিজ ও 3 মাসের ওষুধ পুড়ে যাওয়ায় বন্ধ করে দিতে হয়েছে শহরের ইপিআই কার্যক্রম। আড়াই শ্রেণীর পর থেকে আমাদের যারা বাচ্চা তাদেরকে টিকা দিতে পারতেছি না। আমাদের 6টা ফ্রিজ এবং আমাদের প্রায় 2-3 মাসের ওষুধ আমরা পুড়ে গেছে। প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় পৌর এলাকার প্রায় 30,000 নারী ও শিশুর টিকা প্রাপ্তি অনিশ্চিত হয়ে উঠেছে। এলাকার মানুষ টিকা দেওয়ার জন্য পৌরসভায় আসতেছে, অনেক কাজকর্ম নিয়ে আসতেছে। আমরা তাদেরকে এই বলতেছি, তারা দেখতেছে, আইসা যা কিছু আছে সবকিছু পুরো ধ্বংস হয়ে গেছে। শিশুরা এবং ধনুষ্টঙ্কারের টিকাদানের জন্য মহিলারা তারা সবচেয়ে বেশি ভোগান্তি করবে। জেলা সিভিল সার্জন জানান, সদর উপজেলার সাথে সমন্বয় করে দ্রুত কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। রুটিন ইপিআই টিকা কার্যক্রম বর্তমান স্থগিত আছে। আমরা এই পৌরসভার টিকাদান কার্যক্রমটা আমরা সদর উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনার পক্ষ থেকে আমরা পরিচালনার ব্যবস্থা নিচ্ছি। পৌরসভায় টিকাদান কেন্দ্র রয়েছে 36টি, এর মধ্যে 6টি স্থায়ী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে প্রধান আসামি করে 3টি মামলা করেছেন ভুক্তভোগীরা। এসব মামলায় 241 জনের নাম সহ অজ্ঞাত 750 জনকে আসামি করা হয়েছে। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন, শুক্রবার ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে আলাদা 3টি মামলা করেছেন। গত 3 এপ্রিল সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে মামুনুল হক এক নারী সহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হওয়ার পর তার সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। একদিনের ব্যবধানে আরও একটি মৃত তিমি ভেসে এসেছে কক্সবাজার সৈকতের হিমছড়ি পয়েন্টে। সকালে স্থানীয়রা মৃত তিমিটিকে দেখে প্রশাসনকে খবর দেয়। ভেসে আসা তিমির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবেশবিদরা বলছেন, সাগরের জাহাজের ধাক্কায় তিমির মৃত্যুর কারণ হতে পারে। সৈকতে মৃত তিমি ভেসে আসার একদিনের মাথায় আবারও ভেসে আসলো আরেকটি তিমি। খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন উৎসুক জনতা। তিমিটির শরীর পচে দুর্গন্ধ ছড়াচ্ছে সৈকত এলাকায়। আজকে রেঞ্জার দিয়ে যাওয়ার সময় আরেকটা দেখেছি সমুদ্রের পাশে। আমরা তৎক্ষণাৎ প্রশাসনকে খবর দিয়েছি। গতকালকে চেয়ে আজকেরটা আরো বেশি একটু ভয়াবহ অবস্থা, অনেক বেশি পৌঁছে গেছে। গতকালকে আমরা একটা ভেসে আসতে দেখেছি, এটা কেন হচ্ছে আমি জানি না। এটা পরিবেশের কি বিপর্যয়ের কারণে হচ্ছে এটা বুঝতে পারছি। পরিবেশবিদরা বলছেন, সমুদ্রে জাহাজের আঘাতেই এসব তিমির আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে, মারা পড়ছে তারা। গেল 2 বছরে মারা পড়েছে আরো 4টি তিমি। ওখানে যাতে শিপ চলাচল না করে, ছোট্ট একটা জায়গা, ওটা তো চিকন জায়গা, আপনি জানেনই, একটা ক্যানিয়ন। কিন্তু ওই জায়গাটাতে যদি শিপ চলাচল আমরা বন্ধ করি বা রেস্ট্রিক্টেড করে দেই কোনো একটা জোনে, তাহলে কিন্তু বেটার হয়। স্থানীয় বন কর্মকর্তারা জানিয়েছেন, তিমির ময়না তদন্ত শেষে সমুদ্র পাড়েই তাকে বালি চাপা দেওয়া হবে। আর 3 মাস পর এর হাড় সংরক্ষণের কথা জানিয়েছেন তারা। ওশানোগ্রাফি সেন্টার ওনারা আগ্রহ প্রকাশ করেছেন ওনাদের ল্যাবরেটরিতে একটা সংরক্ষণ করার জন্য, ভবিষ্যতে রিসার্চের জন্য, প্লাস স্টুডেন্টদের বিভিন্ন স্টাডি ট্যুর, ছাত্রদের পড়ালেখার কাজে লাগবে, গবেষণার কাজে লাগবে। মৃত তিমিটির লম্বায় 43 ফুট এবং প্রস্থ 14 ফুট। এছাড়া শুক্রবার ভেসে আসা তিমিটি 46 ফুট লম্বা ছিল বলে জানিয়েছেন বন বিভাগ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।
মুন্সিগঞ্জের মীর কাদেবে মেয়র আব্দুস সালামের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তার স্ত্রী কানন বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুপুরে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। নিহতের শরীরের 60% পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসকরা। এই ঘটনায় দগ্ধ এখনও 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গেল 6 এপ্রিল রাতে রামগোপালপুর এলাকায় মেয়র আব্দুস সালামের বাড়িতে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মেয়র এবং তার স্ত্রী সহ 13 জন দগ্ধ হন। পরে আহত অবস্থায় তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। জানাবো আরো কিছু খবর। লকডাউনের কারণে এবার অমর একুশে বইমেলা 2 দিন আগে শেষ হচ্ছে। 14 এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও 12 এপ্রিল শেষ হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার পর কাল ঘোষণা দেওয়া হবে। তবে 14 এপ্রিল থেকে কঠোর লকডাউনের কারণেই মেলার সময় কমানো হচ্ছে। প্রতি বছর 1 ফেব্রুয়ারি থেকে 21শে বইমেলা শুরু হলেও এবার মহামারীর কারণে তা পিছিয়ে 18 মার্চ থেকে শুরু হয়, যা আগামী 14 এপ্রিল 1 বৈশাখ পর্যন্ত চলার কথা ছিল। এর মধ্যে সংক্রমণ বাড়ায় বেশ কয়েকবার মেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়। এ নিয়ে আরো জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, এই যে আজকে ঘোষণা এসছে, এই ঘোষণায় প্রকাশকরা কি বলছেন? 12 এপ্রিল মেলা বন্ধ হতে যাচ্ছে সেটি তো আমরা জানি। এখন আসলে মেলা প্রাঙ্গণেও সেই ঘোষণাটি দিয়ে দেওয়া হয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষের পক্ষ থেকে যে 12 এপ্রিল মেলার শেষ দিন। এ বিষয়ে আমরা প্রকাশক এবং স্টল মালিকদের কাছে জানতে চেয়েছিলাম। তারা সবাই আসলে বেশ আশা করেছিলেন যে 14 এপ্রিল 1 বৈশাখে তাদের বেচাকিনিটা একটু বেশ ভালোই হবে বলে তারা আশা করেছিলেন। যেহেতু এতদিন আসলে করোনা পরিস্থিতির কারণে শুরু থেকে মেলাটা জমেনি, তাই তারা আশা করেছিলেন শেষ 2 দিন 1 বৈশাখকে ঘিরে 1 বৈশাখের আগের দিন এবং 1 বৈশাখের দিন তাদের বেচা বিক্রিটা ভালো হবে। কিন্তু এখন যেহেতু সেটি হচ্ছে না, তাই বলা যায় তাদের বেশ মন খারাপ এবং অনেকটা আশাভঙ্গের মতো। প্রকাশকদের সাথে কথা বলেছেন কিনা? তারা বরাবরই বলছেন যে তারা নানান আসলে চড়াই উতরাই এবার বইমেলাটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তারা দাবি করেছেন, প্রণোদনার দাবিও তারা করেছেন। এই প্রসঙ্গে বাংলা একাডেমির কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? না, বাংলা একাডেমি কর্তৃপক্ষ এ প্রসঙ্গে এখনও কিছু জানায়নি যে তারা আসলে প্রকাশকদের ক্ষতিপূরণের বিষয়ে তারা কি করবেন। তবে প্রকাশকরা বলছেন যে তারা তো আসলে এতটাই ক্ষতির মুখে পড়েছেন যে তারা চেয়েছিলেন যে আগামী 2 দিন তাদের যে বেচা বিক্রি হবে সেটা দিয়ে তারা স্টলের যে খরচটা সেটি উঠিয়ে নেবেন। এখন যেহেতু সে আশাও নেই, তাই আসলে তাদের আসলে বলবারও কিছু নেই। আর পাঠকদের মধ্যেও আসলে মেলা আগেই বন্ধ হয়ে যাচ্ছে, এটি নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। কেউ বলেছে আসলে স্বাস্থ্যবিধি মানার কারণে আসলে কিছু করবার নেই এবং কারো আসলে মন খারাপ। তো এই নিয়ে আসলে আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছ থেকে। আমরা এর আগে দেখেছিলাম যে 6:30টায় যে বন্ধের ঘোষণা এসেছিল সেটি প্রকাশকদের সাথে কথা না বলেই বন্ধের ঘোষণা এসেছিল। 12 এপ্রিল আসলে বন্ধ হতে যাচ্ছে সেটি ঘোষণা এসেছে। এই বিষয়টি কি আসলে প্রকাশকদের সাথে বা প্রকাশক সমিতির সাথে তারা কোনোভাবে আলোচনা করেছিলেন কিনা? আমরা যতদূর জেনেছি যে এই বিষয়ে আসলে প্রকাশকদের সাথে কোনো আলোচনা করা হয়নি, তারা গণমাধ্যম থেকে খবরটি জেনেছেন যে 12 এপ্রিল হচ্ছে মেলার শেষ দিন এবং সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে। যদিও তারা আশঙ্কা করেছিলেন যেহেতু 14 তারিখ থেকে কঠোর লকডাউনে যাচ্ছে সরকার, আর এখন যেহেতু আজকে ছুটির দিন শনিবার বিকেলবেলা, তাই আর বইমেলা যেহেতু 5টায় বন্ধ করে দেওয়া হয়, তাই শেষ সময় মেলা বলা যায় কিছুটা জমে উঠেছে। পাঠক এবং দর্শনার্থীদের উপস্থিতিতে অনেকটাই মুখরিত বলা যায়। শেষ মুহূর্তে স্বাদ নিতে হয়তো পাঠকরা আসছেন। অনেক ধন্যবাদ মিতু আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য। বাগদা মাছে এবারও মড়ক লাগায় হতাশ সাতক্ষীরার চাষিরা। বছরের শুরুতে মাছে মড়ক লাগায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন কৃষক। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মাছ মারা যাওয়ার অভিযোগ উঠলেও মৎস্য বিভাগের দাবি পানির পরিমাণ কমে যাওয়া সহ তাপদাহে মরে যাচ্ছে মাছ। গত মৌসুমের মাঝামাঝি সময়ে আমপানের তাণ্ডবে মাছের ক্ষতি হয় 176 কোটি টাকা। ক্ষতি পোষাতে তাই চাষিরা এবার খুবই আগ্রহ নিয়ে ছেড়েছিলেন বাগদার পোনা। তবে প্রথম দফায় রেণু ছাড়ার পরে মাছ একটু বড় হতে না হতেই মারা যাচ্ছে। সপ্তাহ 2 ধরে চলছে এই অবস্থা। তবে কি কারণে মাছ মরে যাচ্ছে তা নিশ্চিত করে জানা যায়নি। কেউ বলছেন পানি স্বল্পতায়, আবার কেউ ধারণা করছেন কক্সবাজার থেকে আসা পোনা ভাইরাস মুক্ত না হয় মাছ মারা যাচ্ছে। সমস্যাটা 1 নম্বর হলো কক্সবাজারের যে পোনা আসে আমাদের স্লাইনের সাথে অ্যাডজাস্ট হয় না। একটা ঘেরে ভালো আছে, আরেকটা ঘেরে মাছ মারা যাচ্ছে, কিন্তু এর প্রতিকার আজ পর্যন্ত আমরা কোনো কিছু তো পাইনি। 16 লক্ষ টাকা মতো লস।
তো আমাদের খুব করুণ অবস্থা। ক্ষতি পুষিয়ে নিতে স্বল্প সুদের ঋণ চেয়েছেন চাষিরা। অন্য জেলার সাথে তুলনা নয়, সাতক্ষীরা জেলাকে ভিন্নভাবে দেখতে হবে। আমরা এখানে মৎস্য অর্থকারী ফসল এবং এটা বিদেশে যায়। অল্প পানির ঘের থেকে বাগদা চিংড়ি সরিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন মৎস্য কর্মকর্তারা। এই অঞ্চলে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে পানির গভীরতা অনেক কম থাকে, যার জন্য টেম্পারেচার বেড়ে যায়। আবার টেম্পারেচার বাড়ার কারণে পিএইচ এবং স্যালানিটি এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিধায় পোনার মৃত্যু হারটা অনেক বেশি হয়ে যায়। সাতক্ষীরা জেলায় এবছর ৬৬,০০০ হেক্টর জমিতে বাগদা চিংড়ির চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কুমিল্লার অটোরিকশা চালক বিল্লাল হোসেনের যমজ ছেলে আরিফ হোসেন এবং শরীফ হোসেনের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। প্রাথমিকভাবে তিনি ১ লাখ টাকা শুভেচ্ছা উপহার দিয়েছেন। বৃহস্পতিবার জেলার মনোহরগঞ্জের গ্রামের বাড়ি থেকে মন্ত্রীর পক্ষে তাদের সহায়তার অর্থ তুলে দেন মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম। এই সময় তিনি জানিয়েছেন, মন্ত্রী তাদের লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অটোরিকশা চালকের যমজ ছেলের সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবরটি ভাইরাল হলে সারা দেশেই তা ব্যাপক আলোচিত হয়। এরপরই ওই দুই শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নেওয়ার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে হাসান আলী নামে এক জুতা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত মাসুদ রানাকে আটক করা হয়েছে। সকালে সদর উপজেলার নারায়ণপুর গ্রামে তার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাসুদ রানা জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক। স্থানীয়রা জানিয়েছেন, মাসুদ আওয়ামী লীগ নেতা হলেও তিনি দীর্ঘদিন ধরে এলাকায় দাদন ব্যবসা করে আসছিলেন। নিহতের স্বজনদের অভিযোগ, ঋণের টাকা পরিশোধ করতে না পারায় গত ৫ মার্চ থেকে হাসান আলীকে আটকে রাখে মাসুদ রানা। আজ ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দে স্থানীয় এক মাতব্বরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার স্বল্প মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে এলাকার একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে খোকা শেখকে এলো পাথারে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বগুড়া নেয়ার পথে মারা যান তিনি। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেছেন। শেষ করবো সমগ্র বাংলাদেশ, তবে যাবার আগে শিরোনামগুলো আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি। বিভিন্ন জেলায় হাট বাজার এবং শপিং মলে ব্যাপক জনসমাগম, অবাধে চলছে যানবাহন, সব জায়গাতেই স্বাস্থ্যবিধি উপেক্ষা। দেশে ৮৬% নতুন ধরনের করোনা, দাবি গবেষকদের। সাউথ আফ্রিকার ধরন পাওয়া গেছে ৮৪%। হেফাজতের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ায় ২ সপ্তাহ ধরে বন্ধ টিকা কর্মসূচি। চিকিৎসা সেবা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় মানুষ। এবং কক্সবাজারের হিমছড়ি পয়েন্টে ভেসে এসেছে আরেকটি মৃত তিমি। শরীরে আঘাতের চিহ্ন, মৃত্যুর কারণ জানতে ময়না তদন্ত। আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।